কে আমাদের সাথে জয়েন করছে একটু কমেন্ট করে জানাও তো। আমাদের সাথে কে জয়েন করছে একটু কমেন্ট করে জানাও যে সবকিছু লাইক ঠিক আছে কিনা। আসলে তোমাদের মানে অ্যাক্টিভিটি খুব কম, এটা বিষয়টা আসলে খুবই দুঃখের বিষয় যে অ্যাক্টিভিটি নাই। অ্যাক্টিভিটি কেন নাই সেটা আসলে আমি মানে বুঝতে পারতেছি না। একটা কাজ করো, তোমরা পড়ালেখা বাদ দিয়ে দাও। পড়ালেখা বাদ দিয়া কি করবা, বিদেশ চলে যাও। যদি মেয়ে হও তাহলে এই যে ঢাকার যে বুয়া আছে না, মানুষের বাসায় লাগে, মানুষের বাসার বিভিন্ন কাজের জন্য রাখে, তাদের বাসায় যোগ করে দাও, যোগ হয়ে যাও কাজে। আর যারা ছেলে আছো তারা বিদেশ চলে যাও, ওকে? তাহলে কিন্তু আর পড়াশোনা করার দরকার নেই। পড়াশোনা নামক প্যারা এটা সেটা কিচ্ছু দরকার নেই, ভার্সিটি মার্সিটি কিছু দরকার নেই। চিল করবা, জাস্ট টাকা ইনকাম করবা, বিয়ে করবা, সংসার হবো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, শেষ। কি লাভ আছে পড়াশোনা করে? লাভ আছে? টাকা দিয়া ক্লাস, টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে ক্লাস করার কোনো দরকার আছে? কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এগুলো দরকার আছে? এগুলো পড়াশোনা করে আসলে লাভ কি? নীলাশা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মেসেঞ্জার গ্রুপটা থেকে মেসেজটা লিঙ্কটা দিয়ে দাও। নীলাশা, তুমি মেসেঞ্জার গ্রুপটাতে লিঙ্কটা দিয়ে দাও, হ্যাঁ? লিঙ্কটা দিয়ে বলো যে ভাইয়া ক্লাস আছে, সবাই একটু কাইন্ডলি ক্লাসে জয়েন করি, ওকে? ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আমাদের যে প্রোনাউন নিয়ে গতকালকের আগে
মানে গতকালের আগে আমরা একটা ক্লাস নিয়েছিলাম প্রণয়নের উপরে, সেখানে প্রায় 50% নিয়ম আমরা পড়িয়ে ফেলছি, মানে শিখিয়েছি তোমাদেরকে বা দেখিয়েছিলাম। আজকে আমরা প্রণয়নের বাকি যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আলোচনা করবো, এবং আজকের যে নিয়মগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট কিছু নিয়ম তোমাদের সামনে আলোচনা করবো। দেন ইনশাল্লাহ আজকে রাত্রি তোমাদের একটা পিডিএফ ফাইল দিতে প্রণয়নের উপরে। এই পিডিএফ ফাইলটা তোমরা জাস্ট খালি কি করবা, পড়বা। পড়ার পরে এখানে প্রায় 20টার মতো প্র্যাকটিস দিয়ে আছে। 20টা কোশ্চেন প্র্যাকটিস করার পরে তোমরা প্রিভিয়াস ইয়ার আদার্স যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে, বিসিএস কোশ্চেন প্র্যাকটিস করতে, জাস্ট প্রণয়নের উপরে, শুধু প্রণয়নের উপরে প্র্যাকটিস করো, কোনো সমস্যায় আশা করি তুমি 95% প্রশ্ন প্রণয়ন থেকে আনসার করতে পারবে। কথা দিলাম 95% প্রশ্ন প্রণয়ন থেকে আনসার করতে পারবা। যেখানে যেভাবে প্রশ্ন, যত পেশাইয়ে প্রশ্ন আসুক না কেন, 95% প্রশ্ন তুমি ইজিলি আনসার করতে পারবা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তুমি অ্যানালাইসিস করিও, প্র্যাকটিস করে, তাহলে আমার কথার সাথে মিল পাবা। তাহলে কি কাজ করতে হবে, যারা আজকের ক্লাসটি মিস, মানে গতকালের ক্লাসটি মিস করেছিল, মানে এর আগে পূর্বের ক্লাসটি, মানে প্রণয়ন 1 পার্ট যেটা ছিল, আজকে তোমার প্রণয়ন 2 পার্ট, সেই ক্লাসটি তোমরা একটু গ্রুপ থেকে দেখে নিও। এছাড়া পিডিএফ ফাইলগুলো তো আমাদের ইনশাল্লাহ আজকে দিতে, সেখান থেকে দেখে নিও। আর এরপরে যদি কোনো অসুবিধা ক্লাস করার পরও যদি তোমরা মনে করো যে না আমি বুঝতে পারতেছি না, তাহলে তোমরা আমাকে কি করবা, সেটা আমাদের কি করবা, নক করবা। আমরা কিন্তু যারা কমে আমাদের মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করে যে ভাই এটা বুঝতেছি না, আমরা কিন্তু সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। যদি একটু সময় লাগে বলতে অনেক সময় দেখছেন বিজি আছে বিভিন্ন কাজে, হ্যাঁ, অফলাইন স্টুডেন্ট পড়াচ্ছে বা এরকম সময় তোমরা মেসেজটা দিচ্ছ, তোমরা সিন করে রাখি, বাট মেসেজটা উত্তর দেওয়ার সময় হয় না, সুযোগ হয় না। বাট পরবর্তীতে কিন্তু আমরা ঠিকই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু এরকম কেউ বলতো না যে ভাইয়া প্রশ্ন করছি 7 দিন 1 সপ্তাহ জুলাই গেছে, এরকম না। হয়তো একদিন না, কয়েক ঘন্টা লেট হয়, আমরা পরবর্তী তোমাদের উত্তরটা দিই, কিন্তু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। এছাড়া তোমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল, আমরা পরীক্ষা নিচ্ছি। ক্লাস যেভাবে ধারাবাহিকভাবে হওয়ার কথা ছিল সেভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো হচ্ছে। আমি বিভিন্ন সময় তোমরা ক্লাসের সময় বলে দেখে আমি কিন্তু ক্লাসগুলো ঠিক করে দিতে পারছিলাম না, এই জন্য টাইমটা ফিক্সড করে দিয়েছিলাম রাত 9টায়। আজকে যদি আমাদের রাত 10টা আমাদের একটা প্রোগ্রাম আছে, মেধাবী একটা প্রোগ্রাম ইয়াকুবের সাথে, এই জন্য আমরা 8:30 ক্লাসে নিয়ে আসছি, এবং তখন একটা প্রোগ্রামের কাজ করতে হবে। তো ওকে, যাই হোক, তোমরা নিয়মিত ক্লাসগুলো করো, ইনশাল্লাহ ভালো কিছু করবে। এবং আগামীকাল থেকে আমাদের স্বপ্নমাপু 1 সপ্তাহ ক্লাস নিবে। আগামীকাল থেকে 1 সপ্তাহ আমাদের স্বপ্নমাপু বিকাল 3টার দিকে ক্লাস নিবে। ওকে, প্রেজেন্ট বায়ার দেব প্রিয় ঘোষ। ওকে ডে স্টুডেন্ট, তাহলে আমরা কি শুরু করতে পারি? তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আজকে আমরা গতকালকে এর আগে যে, মানে এর পূর্বে ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে রাখো। আজকে আমরা প্রণয়নের গুরুত্বপূর্ণ বেশ কিছু নিয়ম আলোচনা করবো। তার একটা নিয়ম হচ্ছে হোম এবং হোম নিয়ে প্রণয়ন করা আমাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে। এই নিয়ম থেকে প্রিভিয়াস ইয়ার, মানে বিগত সালে অনেক প্রশ্ন আসছে, কিন্তু আমরা নিয়মগুলা পেঁচিয়ে ফেলি, একদম পেঁচ লাগাই দেই, মানে কঠিন করে ফেলি। সিম্পল বিষয় কঠিন করার জন্য আমরা আসলে বাঙালিরা খুবই এক্সপার্ট। তো এত সিম্পল বিষয়টা কঠিন করা যায়, সিম্পল বিষয়টা আরো কিভাবে সিম্পল ওয়েতে কাজ করা যায় সেই চিন্তা তোমাকে করতে হবে। এত আজকে আমরা এই নিয়মটা আলোচনা করবো। খেয়াল করে দেখো, এখানে লিখা আছে যে হো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং হোম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এখন সাবজেক্টিভ ফর্ম কি, অবজেক্টিভ ফর্ম কি, এই সম্পর্কে আমরা পূর্বের ক্লাস আলোচনা করছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তাহলে হো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর হোম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যখন একটা সেন্টেন্সে সাবজেক্ট দরকার হয় তখন প্রোনাউনটাকে, যখন একটা সেন্টেন্সে হ্যাঁ কোনো প্রোনাউন বারবার সাবজেক্ট হিসেবে আসে তখন সেটাকে সাবজেক্টিভ ফর্ম বলে। আর যখন অবজেক্ট হিসেবে কোনো সেন্টেন্সে একটা প্রোনাউন আসে তখন সেটাকে অবজেক্টিভ ফর্ম বলে না আর একটা অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয়। এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। আশা করি তোমরা ক্লিয়ার ডে স্টুডেন্ট। তাহলে একটু এখানে খেয়াল করে দেখো, আমরা দুটো মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম এখানে লিখছি যে হো প্লাস সবসময় বার্ব হয় আর হোম প্লাস সবসময় নাউন অথবা প্রোনাউন হয়। এই দুটো লাইন তোমরা খেয়াল করো ডে স্টুডেন্ট, লাইন দুটো খেয়াল করো যে হো প্লাস সবসময় বার্ব হবে। সেন্টেন্স যখন তুমি হো ব্যবহার করবা সবসময় হোর সাথে কি বসবে, একটা বার্ব বসবে। মানে সেন্টেন্স যখন তুমি হো ব্যবহার করবা এবং হোর সাথে একটা বার্ব হবে, আর সেন্টেন্সে যখন তুমি হোম ব্যবহার করবা তখন হোমের সাথে নাউন অথবা প্রোনাউন হবে। নিয়মটা কিন্তু ক্লিয়ার করে দিলাম যে হো যখন সেন্টেন্স ইউজ করবা তখন হোর সাথে একটা বার্ব বসবে, আর হোম যখন ইউজ করবে তখন হোমের সাথে নাউন অথবা প্রোনাউন বসবে। এটা হচ্ছে হো এর অবস্থান, যে সেন্টেন্সে কোথায় হো কোথায় হোম বসে, কোথায় হো কোথায় হোম বসে। হো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট দরকার হলে হো বসবে, আর সেন্টেন্সে অবজেক্ট দরকার হলে কি বসবে, হোম বসবে। ওকে ডে স্টুডেন্ট, তাহলে খেয়াল করে দেখো হোয়ের সাথে সবসময় বার বসবে আর হোমের সাথে সবসময় কি বসবে, নাউন অথবা প্রোনাউন বসবে। আমরা যদি নিজের উদাহরণ খেয়াল করে দেখো, এখানে কি আছে, আমার হো আছে। ওকে, দেন এখানে ইজ আছে, ইজটা এখানে কি হচ্ছে আমার বার, ইজটা হচ্ছে বার। এবং আরেকটু নিচে যদি আমরা আসি,
আর একটা নিচে আসলে খেয়াল করে দেখবো এখানে কিন্তু আমার হো আছে, এখানে কিন্তু সরি হোম আছে, এবং হোর পরে এখানে আই আছে। আই হচ্ছে আমার কিন্তু কি, আই হচ্ছে আমার প্রোনাউন, আই হচ্ছে প্রোনাউন। তাহলে কি বসলো, কাহিনীটা কি দাঁড়ালো, হোর সাথে সবসময় বার বসে, আর হোমের সাথে সবসময় কি বসে, নাউন অথবা প্রোনাউন বসে। এটা হচ্ছে স্বাভাবিকভাবে বেসিক রুল, যে একটা সেন্টেন্সে কখন কোথায় হো ব্যবহার করব আর কোথায় হোম ব্যবহার করব, এটা হচ্ছে একটা সেন্টেন্সের বেসিক রুল। ওকে, তাহলে আমি বিষয়টা ক্লিয়ার, ক্লিয়ার থাকলে কমেন্ট বক্সে জানি যে ভাইয়া ক্লিয়ার, পরে আর ডিসকাস করে নিন। তাহলে যখন সেন্টেন্সে আর ভার্ব দরকার হবে তখন হোম বসবে, ভার্বের মানে হোর সাথে ভার্ব বসবে। এই যে এখানে হো ইজটা হচ্ছে ভার্ব, এবং দ্বিতীয় সেন্টেন্সে খেয়াল করে দেখো হোম আই, হোম আই। ওকে, তাহলে হো হচ্ছে এখানে আমার হোর সাথে কি আই প্রোনাউন বসছে, তাহলে হোর সাথে আই নাউন অথবা প্রোনাউন বসবে, এবং সরি হোমের সাথে নাউন অথবা প্রোনাউন বসবে, এবং হোয়ের সাথে সাবজেক্ট বসবে। এটা স্ট্রাকচার 1, এটা হচ্ছে স্ট্রাকচার 1 ফলো করছে, এটা স্ট্রাকচার 1 ফলো করছে, আর এটা স্ট্রাকচার 2 ফলো করছে। স্ট্রাকচার 2 কি ছিল, যে হোম প্লাস নাউন অথবা প্রোনাউন, এবং হো প্লাস বা শুধুই ভার্ব, হো প্লাস শুধুই ভার্ব। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম। যে কি নিয়মটা কি দাঁড়ালো, যে হো প্লাস ভার্ব এবং হোম প্লাস নাউন অথবা প্রোনাউন। একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম আছে, ব্যতিক্রম ধর্মী নিয়মটা কি, কেন ব্যতিক্রম হইলো, এই সম্পর্কে আমরা ডিসকাস করব। এবং এখান থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এখান থেকে বিগত সালে প্রশ্ন আসছে যে কেন ব্যতিক্রম হইলো, বা ব্যতিক্রম নিয়ম থেকে তোমার প্রশ্ন আসছে কেন ব্যতিক্রম হইলো, সেটা আমরা একটু এখন দেখার চেষ্টা করব। আমরা এই এক্সাম্পল দুইটা মুছে দিয়েছি, মুছে দেওয়ার আগে আবারও বলছি যে হো প্লাস সবসময় ভার্ব হয় এবং হোমের সাথে নাউন অথবা প্রোনাউন হয়। আমরা নিচের এক্সাম্পলে খেয়াল করে দেখি, নিচের এক্সাম্পল দুইটা খেয়াল করে একটু খেয়াল করে দেখি। স্টুডেন্ট খেয়াল করে দেখো এখানে কিন্তু কি আছে, এখানে আমার কি আছে, হো আছে। খেয়াল করে দেখো এখানে আমার কি আছে, এখানে আমার হো আছে, কিন্তু প্রশ্ন এখানে কিন্তু কি আছে, এখানে কিন্তু ইউ হচ্ছে আমার সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, যেটা হচ্ছে এখানে এখানে খেয়াল করে দেখো ইউ, ইউ কিন্তু একটা প্রোনাউন, ইউ হচ্ছে কি একটা প্রোনাউন। তাহলে আমার প্রশ্ন মতে ভার্ব ওয়ান, হো এর রুল কি ছিল, হো প্লাস ভার্ব হওয়ার কথা ছিল, হো প্লাস ভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো ইউ তো কোনো ভার্ব না, এখানে ইউ তো কোনো ভার্ব না, তাহলে কেন এখানে তো তাহলে কি বসার কথা, এখানে কি বসার কথা, তাহলে এখানে এখানে কি হোম প্লাস ইউ বসার কথা ছিল, কি বসার কথা ছিল এখানে, হোম প্লাস ইউ বসার কথা ছিল, কিন্তু হোম না বসে কেন হো বসলো, এটা তোমরা মনে মনে প্রশ্ন করে রাখো, এটার ব্যাখ্যা আমি তোমাদেরকে দিব, এটার ব্যাখ্যা আমি তোমাদেরকে দিব। খেয়াল করে দেখো ডে স্টুডেন্ট, আমরা দ্বিতীয় সেন্টেন্সে একই কাজ করবো। খেয়াল এখানে, এখানে একটু খেয়াল করে দেখো এখানে কি আছে আমার, এখানে কিন্তু আমার হো আছে, এখানেও হো আছে, আর এটা কি আছে, এটা কি আছে, এটা হচ্ছে আই, আইটা আমার কি আছে, আইটা হচ্ছে আমার প্রোনাউন, আইটা হচ্ছে কি আমার প্রোনাউন। তাহলে এখানে কিন্তু কাজটা ঠিক করে নাই, এখানে কিন্তু তারা কাজটা ঠিক করে নাই, কি কাজ ঠিক করা, কাজ ঠিক করার কথা ছিল যে এখানে হোর সাথে বার বসার কথা ছিল, কিন্তু এখানে হোর সাথে বার বসলো না, এখানে হোর সাথে বার বসলো না, তাহলে কি বসার কথা, কি বসলো, বসার কথা ছিল কি, হোম বসার কথা ছিল। কারণ আমরা হোমের স্ট্রাকচার কি জানি, আমরা হোমের সাথে কি বসে, হোম প্লাস নাউন অথবা প্রোনাউন বসে। ওকে, হোম প্লাস নাউন অথবা প্রোনাউন বসে, খেয়াল করে দেখো হোম প্লাস নাউন অথবা কি বসে, প্রোনাউন বসার কথা। এই যে এইটা এখানে বসার কথা ছিল, এখানে এটা বসার কথা ছিল, এখানে এটা বসার কথা ছিল, কিন্তু কেন হোম বসলো না, কেন হোম বসলো না, প্রশ্ন আসে না মনের মধ্যে, সেন্টেন্সটা দেখে প্রশ্ন আসে না যে ভাই আপনি তো বলছেন যে হো প্লাস হো প্লাস ভার্ব হয়, কিন্তু এখানে তো হো প্লাস ইউ তো প্রোনাউন আছে। অথবা তোমরা এবার প্রশ্ন করতেন ভাইয়া আপনি তো বলেছেন হ্যাঁ যদি প্রোনাউন থাকে, হ্যাঁ নাউন অথবা প্রোনাউন থাকে তারপর হোম বসার কথা ছিল, কারণ স্ট্রাকচার অনুযায়ী কি হয়, হোম প্লাস নাউন অথবা প্রোনাউন। আবার সেম সেন্টেন্স এখানে প্রশ্ন করতে পারে যে ভাইয়া এখানে আই তো হচ্ছে প্রোনাউন, তাহলে ভাইয়া এখানে তো আমার কি হওয়ার কথা ছিল, এখানে হওয়ার কথা ছিল হোম, কেন হোম বসলো না, সেটা আমারও প্রশ্ন। ওকে ডে স্টুডেন্ট, এইটুকু প্রশ্নটা করতে শিখো যে কেন বসলো না, কেন বসলো না। আমরা একটু যদি খেয়াল করে দেখি যে সেন্টেন্সে প্যারেনথেসিস নামে একটা ওয়ার্ড আছে, প্যারেনথেসিস নামে একটা ওয়ার্ড আছে, যেটার বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ।
আমরা কি বুঝতেছি? না বুঝলে একটু কমেন্ট করে কাইন্ডলি জানিয়ে দেবো। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু একটু খেয়াল করার চেষ্টা করি। এই যে ইউটা লিখছিলাম, ইউ সেইটটা আমরা এখন একটু সুন্দর করে মার্ক করে দিব। আর এইখানে খেয়াল করে দেখো, আর এখানে আই থিঙ্ক এটা একটু মার্ক করে দিব। ইউ সেইট এটা একটু মার্ক করে দেই, এবং আই থিঙ্ক এটা একটু মার্ক করে দেই, এবং এটার একটা নাম আছে। এটার একটা কি নাম আছে? প্যারেনথেসিস। খেয়াল করে দেখো, প্যারেনথেসিস এর বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ। যদি আমরা এটা বাংলা বলি যে, তাহলে বাংলা অর্থ কি? বাক্যাংশ। ডিয়ার স্টুডেন্ট, একটু এখানে বুঝতে হবে, এই লাইনগুলোর মাঝখানে একটু তোমাকে মনোযোগী হতে হবে, একটু মনোযোগী হতে হবে, এবং ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে। খেয়াল করে দেখো, জি ভাই বুঝছি। আর ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইউ সেইড আমি এটাকে মার্ক করে দিলাম, এবং আই থিঙ্ক এটাকে মার্ক করে দিলাম। এইটুকুর নাম হচ্ছে প্যারেনথেসিস, মানে বাক্যাংশ, যেটা বাক্যের অতিরিক্ত অংশ বলা যায়। এটা বাক্যের অতিরিক্ত অংশ, এটা শোভাবর্ধন করার জন্য সেন্টেন্সে ব্যবহার করা হয়, এটাই বলা হয় বাক্যাংশ বা বাক্যের অতিরিক্ত অংশ। একটু খেয়াল করে দেখো, যদি আমি এইটুকু বাদ দেই, ধরো আমি এইটুকু বাদ দিলাম, তাহলে অর্থ কি দাঁড়াবে? খেয়াল করে দেখো, এইটুকু যদি বাদ দেই, তাহলে কিন্তু এখানে ওয়াস একটা বার্ব আছে। কি আছে? ওয়াস একটা বার্ব আছে। এখন আমি এর সাথে এর সংযোগ ঘটাই দিই, এর সাথে এর সংযোগ ঘটাই দিই, এবং আমি যদি, ওকে এখানে একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ, এখানে ইজ আছে, এখানে কি আছে? ইজ আছে। আমি এই বাক্যাংশটুকু বাদ দিই, তাহলে এখানে কিন্তু কি বার্ব আছে? ইজ বার্ব আছে। এবং আমি এর সাথে হোর সাথে যোগাযোগটা করাই দিই, হোর সাথে কি করাই দিই? যোগাযোগ করাই দিই। তাহলে এই যে আই থিঙ্ক, এইটুকু হচ্ছে বাক্যের অংশ বা প্যারেনথেসিস। সেন্টেন্স যদি প্যারেনথেসিস থাকে, তাহলে এটার কোনো প্রায়োরিটি বা মূল্য নাই। কি নাই? প্রায়োরিটি বা মূল্য নাই। তাহলে খেয়াল করতে হবে পরবর্তীতে কি আছে। পরবর্তী কি আছে? এই যে বার্ব আছে, ইজ, এখানে একটা বার্ব আছে। তাহলে কি হয়েছে? হো প্লাস বার্ব হয়েছে। এই সেন্টেন্স কি হয়েছে? হো প্লাস বার্ব হয়েছে। কি? হো প্লাস বার্ব হয়েছে। কি? বেশি বোঝার চেষ্টা করো। আমি বলছি যে এখানে আই থিঙ্ক এটুকু হচ্ছে প্যারেনথেসিস বা বাক্যাংশ, ধরনের বাক্যের অতিরিক্ত অংশ, এবং ইউ সেইড এটা হচ্ছে আমাকে বাক্যের অতিরিক্ত অংশ বা বাক্যাংশ। একটু অর্থগত দিক থেকে আমি তোমাদের মিলটা বুঝিয়ে দিচ্ছি। জাস্ট মিল বোঝানোর আগে বা মিল দেখানোর আগে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে নাও যে ইউ সেইড এটা বলতে প্যারেনথেসিস। প্যারেনথেসিস মানে বাক্যাংশ, আর আই থিঙ্ক এটা হচ্ছে প্যারেনথেসিস, তার মানে বাক্যাংশ। তার মানে এইটুকু যদি আমি বাদ দিয়া দেই, এইটুকু যদি আমি বাদ দিয়া দেই, তাহলে কিন্তু এখানে হো প্লাস এই যে ওয়াজ বার্ব হয়েছে, যেটা আমরা এই যে সূত্র মানে হো প্লাস বার্ব হয়। আবার নিচের সেন্টেন্সও কিন্তু হো প্লাস ইজ বার্ব হয়েছে, যেটা এই সূত্র মানে যে হো প্লাস বার্ব। তাহলে এটাকে বলে বাক্যের অংশ, এটা বলে প্যারেনথেসিস। তাহলে প্যারেনথেসিস থাকলে সেন্টেন্সে কোনো কাজে আসবে না। দেখতে হবে যে পরবর্তী বার্ব আছে কিনা। মোট কথা হচ্ছে যে হো প্লাস সবসময় বার্ব হয়, এবং হোম প্লাস সবসময় কি হয়? নাউন অথবা প্রোনাউন হয়। হোম প্লাস কি? নাউন অথবা প্রোনাউন হয়। এখন তোমরা এই প্রশ্নটারে এইটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট বক্সে কাইন্ডলি, যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার লেখো। যদি বুঝতে পারো যে, তাহলে কমেন্ট বক্সে ক্লিয়ার লেখো। তাহলে বিষয়টা হচ্ছে যে হো প্লাস সবসময় বার্ব হয়, এবং হোম প্লাস নাউন অথবা প্রোনাউন হয়। হোম প্লাস নাউন অথবা প্রোনাউন হয়। এটুকু বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিতে বুঝতে পারছি। আমরা আরেকটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করব। আমরা একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু টেকনিক্যালি কিভাবে মনে রাখবো? একটু একদম শর্ট করে মনে রাখবা। একদম সহজে মনে রাখার টেকনিক হচ্ছে, মনে রাখার টেকনিকটা কি? এখন তোমাদের একটু সহজ করে দিই। হ্যাঁ, অনেকে পেস লাগিয়ে দিতে পারো যে হোম আর হোমের মাঝখানে। একটু সহজ করে দিই। কিরকম সহজ করেছে জাস্ট তোমরা একটু খেয়াল করো। আমি একটু লিখছি, তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো। হো হচ্ছে, হো নিবা তুমি কোন সময়? যখন আমরা একটু বোঝার চেষ্টা করি ভালোভাবে। যখন তুমি হো কোন সময় নিবা? হো নিবা হচ্ছে তোমার একটা সেন্টেন্সে হো তখন ইউজ করতে পারবা
যখন কি আমার সাবজেক্ট কম হলে, এরকম করে বিষয়টা এরকম দাঁড়ায় যে সাবজেক্ট গ্রেটার দেন বার্ফ গ্রেটার দেন সাবজেক্ট, অর্থাৎ এবং হোম কোন সময় তুমি ইউজ করবা, হোম তুমি কোন সময় ইউজ করবা সেটা একটু খেয়াল করে দেখো এখানে। আর হোম ইউজ করবা হচ্ছে সাবজেক্ট এবং বার্ফ সমান হলে, সমপরিমাণ সাবজেক্ট ও বার্ফ হলে। কিরকম বিষয়টা দাঁড়ালো আমরা একটু বোঝার চেষ্টা করব। তার মানে সাবজেক্ট সমান যদি বার্ফ হয়ে যায়, অর্থাৎ তুমি কি করবা, সেন্টেন্সে গুনবা কয়টা সাবজেক্ট আছে কয়টা বার্ফ আছে, প্যারেনথিসিস কিচ্ছু বোঝার দরকার নাই। হ্যাঁ, হোর সাথে সাবজেক্ট বসবে না বার্ফ বসবে, হোর সাথে সাবজেক্ট বসবে এটাও মনে রাখার দরকার নাই, হোমের সাথে নাউন অথবা প্রনাউন বসবে এটাও মনে রাখার দরকার নাই। জাস্ট এইটুকু মনে রাখবা যে সেন্টেন্সে দেখবা, খেয়াল করা, সেন্টেন্সে যদি দেখো সাবজেক্ট আর বার্ফ সমান হয়ে গেছে, সেন্টেন্সে সাবজেক্ট আর বার্ফ সমান হয়ে গেছে, তাহলে তুমি হোম নিবা। কি নিবা? হোম নিবা। আর যদি দেখো সেন্টেন্সে সাবজেক্ট কম পড়ছে, তাহলে কি নিবা? হোম নিবা। কিরকম বিষয়টা দাঁড়ালো একটা আমরা কি আরেকটা এক্সাম্পলের মধ্যে বিষয়টা ক্লিয়ার করা যাক। স্টুডেন্ট, আমি তোমাকে বলছি যে টেকনিক হচ্ছে যে যদি সেন্টেন্সে সমান সাবজেক্ট হয়ে যায়, মানে সাবজেক্ট এবং বার্ব সমান হয়ে যায়, তাহলে তুমি হোম নিবা। আর যদি সেন্টেন্সে সাবজেক্ট কম হয়, বেশি হয়, বার্ব কম হয়, এই ক্ষেত্রে তুমি কি নিবা? হো নিবা। কিরকম বিষয়টা দাঁড়ালো আমরা একটু বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, স্টুডেন্ট একটু এখানে আমরা এই এক্সাম্পলটা দেখার চেষ্টা করি। আই নো দি ম্যান, আমি এখানে আমার এক্সাম্পল দিলাম, আই নো দা বয় হো বা হোম দিলাম, you thought is a thief. ডিয়ার স্টুডেন্ট, একটু বোঝার চেষ্টা করি। আমরা বলছি যে যখন একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব কি সমান হয়ে যাবে, তখন কি নিবা? তুমি হোম নিবা। আর যখন একটা সেন্টেন্সে সাবজেক্ট কি হবে, বেশি হবে, সাবজেক্ট কম হবে, ভার্ব বেশি হবে, তখন কি একটা ভার্ব নেওয়ার, একটা সাবজেক্ট নেওয়ার জন্য কি নিবা? হো নিবা। কি নিবা? হো নিবা। খেয়াল করে দেখো আমরা এখানে সাবজেক্টগুলো একটু সাবজেক্টগুলো আমরা একটু চিন্তা করি, কি কি সাবজেক্ট আছে এখানে। এখানে ইউ একটা সাবজেক্ট আছে, এখানে আর কি কি সাবজেক্ট আছে, ইউ একটা সাবজেক্ট আছে, এবং এখানে আই একটা সাবজেক্ট আছে। কি আছে? আই একটা সাবজেক্ট আছে। আর কি সাবজেক্ট আছে? আর তো কোনো এখানে সাবজেক্ট নাই। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আর কোনো এখানে সাবজেক্ট নাই। খেয়াল করে দেখো এই সেন্টেন্সে মাত্র তুমি দুইটা সাবজেক্ট পাবে, একটা হচ্ছে আই সাবজেক্ট পাবে, আর একটা হচ্ছে ইউ সাবজেক্ট পাবে। কিন্তু এই সেন্টেন্সে তুমি ভার্ব পাবে, দেখো কয়টা? একটা, এখানে ইজ একটা ভার্ব আছে দুইটা, এবং এই যে নো একটা ভার্ব আছে। এখানে টোটাল ভার্ব পাবে কয়টা সেন্টেন্সে? খেয়াল করে দেখো, ওকে দেখো এখানে ভার্ব আছে তিনটা। এখানে ইজ একটা ভার্ব পাইছি আমি, এখানে থট একটা ভার্ব পাইছি, আর এখানে নো একটা ভার্ব পাইছি। আর সাবজেক্ট পাইছি মাত্র কয়টা? সাবজেক্ট পাইছি মাত্র এই যে একটা,
এবং এখানে আরেকটা সাবজেক্ট পাইছি। তার মানে খেয়াল করে দেখো, আমরা বলছি যে যখন একটা সেন্টেন্সে সাবজেক্ট কম হয়, একটা সেন্টেন্সে সাবজেক্ট কম হয়, ভার্ব বেশি হয়, তখন একটা সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ ফর্ম হিসাবে হো ব্যবহার করতে হয়। তাহলে এখানে কি নিতে হবে, এখানে কি নিতে হবে, এখানে নিতে হবে আমার কি, এখানে নিতে হবে হো, এখানে কি নিতে হবে হো। ক্লিয়ার কিনা একটু কমেন্ট বক্সে জানাই তো। এখানে কিন্তু হোম হবে না, এখানে কিন্তু হোম হবে না। এছাড়াও আরেকটু খেয়াল করে দেখো, যদি আমরা আগের টেকনিকটা ইউজ করি, আগের টেকনিক কি, এই যে এইটুকু হচ্ছে প্যারেনথেসিস, এইটুকু হচ্ছে কি প্যারেনথেসিস। তাহলে প্যারেনথেসিস থাকলে কোনো দাম নাই, প্যারেনথেসিস থাকলে কোনো দাম নাই। যদি তুমি বুঝতে পারো এই সেন্টেন্সে ইউ হচ্ছে ইউ থট, এইটুকু হচ্ছে প্যারেনথেসিস, তাহলে প্যারেনথেসিসের কোনো দাম নাই। যে আই নো দি ম্যান হো ইজ এ থিপ, এই যে আই নো দি ম্যান, আমি সরি আই নো দি বয়, আমি লোক ছেলেটিকে বা বালকটিকে চিনি। ইউ থট, যদি তুমি মনে করছিলে ইজ এ থিপ, ইজ এ থিপ, ইউ থট তুমি মনে করছিলে, এটা হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ বা বাক্যাংশ, এটাকে বলে প্যারেনথেসিস। যদি এইভাবে তুমি মনে রাখতে না পারো, তাহলে প্যারেনথেসিস থাকলে কিন্তু কোনো দাম নাই। প্যারেনথেসিস থাকলে কি কোনো দাম নাই। যদি প্যারেনথেসিস থাকলে কোনো দাম না থাকে, তাহলে কি থাকবে, পরবর্তী একটা ভার্ব খুঁজে পাবা। এই ইজ এখানে একটা ভার্ব আছে, তাহলে হো প্লাস ভার্ব হয়েছে। এছাড়াও আমি তোমাদের টেকনিকটা কি শিখিয়ে দিলাম, টেকনিকটা তোমাদের শিখিয়ে দিলাম যে সেন্টেন্স যদি সাবজেক্ট বেশি হয়, সরি ভার্ব বেশি সাবজেক্ট কম হয়, তাহলে হো নিবা। এখানে আমি গুণে গুণে কয়টা ভার্ব পাইছি, একটা ভার্ব পাইছি, দুইটা ভার্ব পাইছি, এবং এই যে এখানে তিনটা ভার্ব পাইছি, তাহলে তিনটা ভার্ব পাইছি, আর সাবজেক্ট পাইছি মাত্র কয়টা, একটা। এই যে এখানে সাবজেক্ট পাইছি একটা, তাহলে তিনটা ভার্ব পাইছি, সাবজেক্ট কিন্তু মাত্র দুইটা পাইছি। এতে সাবজেক্ট হিসেবে কি নিছি, হো নিছি। এটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করার টেকনিক, এটা হচ্ছে আইডেন্টিফাই করার টেকনিক। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। দ্য বয় কি ভাইয়া, এখানে দা বয় হচ্ছে অবজেক্ট, এখানে দা বয় হচ্ছে অবজেক্ট। ওকে, এখানে দা বয় হচ্ছে অবজেক্ট, দা বয় কোন এখানে সাবজেক্ট না। আই নো দি বয়, দা বয় হচ্ছে অবজেক্ট। খেয়াল করে দেখো, বারবার আছে, এটা হচ্ছে অবজেক্ট। ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার। আমরা আরেকটা এক্সাম্পল দেই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল যদি দেই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সূত্র কি ছিল, সূত্র ছিল যে সাবজেক্ট কম হলে, সাবজেক্ট কম হলে কি নিব, হো নিব। এটাকে একটা সহজ করে মনে রাখলে, সাবজেক্ট যখন কম হবে, ভার্ব যখন বেশি হয়ে যাবে, তখন কি নিব, হো নিব। আর সাবজেক্ট মানে সমপরিমাণ সাবজেক্ট ও ভার্ব হলে কি নিব, আমরা হোম নিব। তার মানে সাবজেক্ট সমান ভার্ব হলে কি নিব, হোম নিব। আমরা আরেকটা এক্সাম্পল দেই, আরেকটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা এরকম যে ইউ আর দি বয়, ও সরি, you are the very ওকে, একটু এটাতে খেয়াল করে দেখেন ডিয়ার স্টুডেন্ট, এখানে কিন্তু সাবজেক্ট আছে কয়টা, একটা সাবজেক্ট আছে, আর এখানে ইউ একটা সাবজেক্ট আছে, আর এখানে আর একটা ভার্ব আছে, আর এখানে কি ওয়ান্টেড একটা ভার্ব আছে। অতএব দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুটি ভার্ব, দুটি কি আছে, সাবজেক্ট আছে। অতএব এখানে কি নেওয়া হয়েছে, হোম নেওয়া হয়েছে। অতএব এখানে কি নেওয়া হয়েছে, হোম নেওয়া হয়েছে। ক্লিয়ার কিনা দেখো, খেয়াল করো স্টুডেন্ট, এই উদাহরণটা খেয়াল করো যে ইউ আর দ্য বেরি, ইউ আর দ্য বেরি আছে। ওকে, এখানে একটা গড দিয়ে দিলাম, সমস্যা নেই। ইউ আর দ্য বেরি, আমার তোমরা বুঝতে পারবে না হয়তো, ক্লিয়ার। খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্ট, ইউ আর দ্য বেরি, এই যে ইউ আর দ্য বেরি, এখানে ইউ হচ্ছে একটা সাবজেক্ট এবং এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে একটা সাবজেক্ট আছে আর একটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট আছে, এবং এখানে দুইটা ভার্ব আছে। কি দুইটা ভার্ব আছে, এই যে আর একটা ভার্ব আছে আর ওয়ান্ট একটা ভার্ব আছে। এখানে যদি তুমি অনুবীক্ষণ দূরবীক্ষণ, হ্যাঁ টেলিস্কোপ বায়োস্কোপ যাই দেখো না কেন, কোনো সাবজেক্ট আর ভার্ব খুঁজে পাবা না, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে। এতে যেহেতু দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, এই হিসেবে বলতে পারি আমরা সেন্টেন্সে কি বসবে, হো না বসা হোম বসবে। এছাড়াও টেকনিক হচ্ছে যে হো প্লাস এখানে কি বসছে, প্রোনাউন বসছে। সূত্র কি, হো প্লাস নাউন অথবা প্রোনাউন বসে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এর মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করব, যে নিয়ম নেই স্টুডেন্টদের মাঝখানে সবসময় প্যাচ লাগে। স্টুডেন্টের মাঝখানে না, টিচারদেরও প্যাচ লাগে যায়। আসলে কি হবে অ্যাকচুয়ালি, নিয়মটা কি হবে ক্লিয়ার। আমরা কি অ্যানাদার রুল তোমাদেরকে দেখাবো,
যারা এই মুহূর্তে ক্লাস করছো তাদের আমি এখন গুরুত্বপূর্ণ একটা নিয়ম তোমাদের সামনে আলোচনা করব ডিয়ার স্টুডেন্ট, যেটা আমরা রুল 7 দিব। এরপরে যে নিয়মগুলো সেগুলো ছোট ছোট নিয়ম, ওগুলো আমাদের সময় লাগবে না। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যে নিয়ম আলোচনা করব সেই নিয়মটা হচ্ছে কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউন দুইটা লাইন মনে রাখতে হবে তোমাদের। কালেকটিভ নাউন যখন ঐক্যমত প্রকাশ করে তখন প্রোনাউন হবে ইটস বা ইট। এবং ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গুলার। 2 নাম্বার তোমাদের যে কথা মনে রাখতে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কালি সমস্যা হয়েছে, কালি আসতেছে না কেন? কালেকটিভ নাউন যখন ভিন্ন মত, কালেকটিভ নাউন কি সেটা পরে প্রকাশ করতে জাস্ট এইটুকু মনে রাখো। হ্যাঁ পারলে তুমি প্রশ্ন হলে নোট করতে পারো। কালেকটিভ নাউন যখন ভিন্ন মত প্রকাশ করবে তখন প্রোনাউন হবে কি দে অথবা দেম অথবা দেয়ার্স অথবা দেয়ার, এগুলার যে কোনো একটা হবে। এবং ভার্ব হবে আমার কি? ভার্ব হবে প্লুরাল। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি স্টুডেন্ট। কালেকটিভ নাউন সম্পর্কে আমরা সেই ক্লাস ছোট ক্লাস থেকে, মানে ক্লাস 6, 7, 8 থেকে বা 5 থেকে আমরা কিন্তু কালেকটিভ নাউন সম্পর্কে জানি। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ অনেকগুলাকে একসাথে যখন বোঝায় তখন সেটাকে বলা কি? কালেকটিভ নাউন। আসলে কালেকটিভ নাউন সম্পর্কে বুঝতে পারছো? এখন এই যে কালেকটিভ নাউন এর অন্তর্গত ব্যক্তি, বস্তু বা প্রাণীগুলো যখন একসাথে থাকবে, মনে করো ঝগড়া করবে না, মনে করো সাপোজ ধরে নাও তোমরা 10 সদস্যের একটি টিম, মানে 10 সদস্যের খেলোয়াড় মিলে একটা তোমাদের টিম তৈরি করছো। ওই টিমের সদস্যরা যখন একসাথে একটা ঐক্যমত প্রকাশ করবে, কি করবে? ঐক্যমত প্রকাশ করবে, তখন তোমাদের যে ওই সেন্টেন্স যখন প্লুরালটা হবে, মানে প্রোনাউনটা হবে, তখন প্রোনাউনটা কি হয়ে যাবে? ইট বা ইটস। অর্থাৎ এটা কি হবে? আর নিউট্রাল জেন্ডার হবে কি? আর নিউট্রাল জেন্ডার হবে। আর যখন এদের মাঝখানে ভিন্নতা দেখা যাবে, কি ভিন্নতা দেখা যাবে, তখন কি হয়ে যাবে? আলাদা আলাদা হয়ে যাবে। তখন প্রোনাউন হবে কি? দেয়ার, দে, দেয়ার, দেয়ার্স, দেয়ার বা দেয়ার্স। আর একটু ক্লিয়ার করে বলি, সহজ করে যদি বলি তাহলে হচ্ছে যে যখন সেন্টেন্সে কালেকটিভ নাউনের অন্তর্গত ব্যক্তি বা বস্তু বা প্রাণীগুলো একত্রে কাজ করে বা একসাথে একমত প্রকাশ করে, বা একত্রতা বোঝায়, তখন কি হবে? এর প্রোনাউন হবে ইট অথবা ইটস, আর এর ভার্বটা হবে সিঙ্গুলার। আর যখন কালেকটিভ নাউনের অন্তর্গত ব্যক্তি, বস্তু বা প্রাণীগুলো আলাদা আলাদা মত প্রকাশ করবে, কি করবে? আলাদা আলাদা মত প্রকাশ করবে, মানে একসাথে মিল হবে না, তখন এর প্রোনাউনটা হবে কি? দে, দেম অথবা দে অথবা দেয়ার্স, এবং এর ভার্বটা হবে কি? প্লুরাল। আমরা এখানে দেখো লিখে দিয়েছি, আমরা উদাহরণের মাধ্যমে দেখবো। এখানে দেখো এই যে কি হয়ে যাবে? প্রোনাউনটা হবে ইট অথবা ইটস অথবা ইট, এবং ভার্বটা হবে কি? সিঙ্গুলার। আর 2 নাম্বার যদি না, এটা হচ্ছে ঐক্যমত প্রকাশ করলে কি প্রোনাউন হবে কি? ইট অথবা ইটস। কিছু মনে রাখার দরকার নেই, বিভিন্ন বই বিভিন্ন ভাবে লিখবে, তুমি জাস্ট এইটুকু মনে রাখো যে একসাথে কাজ করলে প্রোনাউন হবে কি? ইটস
অথবা ইট, আর ভার্বটা হবে সিঙ্গুলার, আর একসাথে কাজ না করে আলাদা কাজ করলে এদের প্রোনাউনটা হবে কি দে, দেম, দেয়ার অথবা দেয়ার্স, এবং এর ভার্বটা হবে কি প্লুরাল। এর ভার্বটা হবে কি প্লুরাল। আমরা যদি এক্সাম্পল দেই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ওকে, আমরা একটা এক্সাম্পল দেই। দি jury was unanimous in its decision. ডিয়ার স্টুডেন্ট, একটু আমরা খেয়াল করে দেখার চেষ্টা করি। একটু এখানে খেয়াল করে দেখি, এই যে জুরি হচ্ছে বিচারকগণ, তার মানে যেখানে অনেকগুলো বিচারক একসাথে থাকে, তার মানে কি অনেকগুলো বিচারক একসাথে থাকে, সেটা কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। এবং আনএনিমাস এখানে তারা কি বলেছে, ঐক্যমত প্রকাশ করছে, যে দ্য জুরি ওয়াজ আনএনিমাস ইন ইটস ডিসিশন। এই যে খেয়াল করে থাকি, এই যে এখানে একটা ইটস হইছে, এখানে কি প্রোনাউন হিসেবে ইটস হইছে। তাহলে এই কালেকটিভ নাউনগুলা কি, এই কালেকটিভ নাউনগুলো যখন কি বোঝাবে, একত্রে কাজ করবে, অর্থাৎ দি জুরি ওয়াজ ইন অ্যান এনিমাস ইন ইটস ডিসিশন। তার মানে বিচারকগণ তাদের ডিসিশন সিদ্ধান্তে কি ছিল, একমত ছিল। বিচারকগণ তাদের সিদ্ধান্তে কি ছিল, একমত ছিল। এই যে জুরির প্রোনাউন হিসেবে কিন্তু এখানে কি বসছে, জুরির প্রোনাউন হিসেবে কিন্তু ইটস অথবা ইট বসছে, এখানে ইট অথবা ইটস বসছে, তার মানে এখানে কিন্তু ইটস বসছে। কারণ কেন বসলো, এবং এরপর একটা ভার্ব আছে, এই ভার্বটা কি হচ্ছে, সিঙ্গুলার হয়েছে। এই দেখো, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এই ওয়াজটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো, বিষয়টা এরকম দাঁড়াইলো যে কালেকটিভ নাউন, বিষয়টা এরকম দাঁড়াইলো যে কালেকটিভ নাউন, এই যে দি জুরি, এটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন এর অন্তর্গত ব্যক্তি বা প্রাণী বা বস্তুগুলো যখন একত্রে কাজ করবে, এই যে আনএনিমাস মানে কি ঐক্যমত ছিল, তাদের ডিসিশন বা সিদ্ধান্ত মিলে কি করছে, ঐক্যমত ছিল। ধরে নাও এরকম বিষয়টা কি দাঁড়ালো, যে একটা খুন হয়েছে, 5জন বিচারক কি করছে, যে তাকে দোষী সাব্যস্ত করছে, মানে কি 5জনই তার সাজারা তাকে দিয়েছে, তার প্রাপ্য সাজা দিয়েছে, কেউ এখানে ভিন্নমত পোষণ করে নাই। এটা হচ্ছে একত্রে কাজ করছে, বিচারকগুলো কি একত্রে কাজ করছে বা একমত পোষণ করছে, এরকম বোঝাইলে তখন সেটা কি হবে, এই যে এর প্রোনাউনটা যে হবে সবসময়, এই প্রোনাউনটা কি হবে, ইট হবে বা ইটস হবে। এখানে কিন্তু ইটস হয়েছে। ওকে, যেহেতু প্লুরাল অবশ্যই কি হবে, ইটস হবে। ওকে, দেন এর একটা ভার্ব হবে, সেই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে সহজ করতে মনে রাখবা যে কালেকটিভ নাউনের অন্তর্গত ব্যক্তি বস্তু বা প্রাণীগুলো, সহজ করতে হচ্ছে কালেকটিভ নাউনগুলো যখন ঐক্যমত প্রকাশ করে বা একসাথে বোঝায়, তখন ভার্বটা হবে সিঙ্গুলার, প্রোনাউনটা হবে কি ইটস অথবা ইট। এবং এই কালেকটিভ নাউনগুলো যদি একসাথে কাজ না করে, ঐক্যমত বা ভিন্ন ঐক্যমত না প্রকাশ করে, তার মানে ভিন্ন মত প্রকাশ করলে, তখন এর প্রোনাউন হবে কি দে, দেম, দেয়ার অথবা দেয়ার্স, এবং এর ভার্বটা হবে কি প্লুরাল, ভার্বটা হবে কি প্লুরাল। আমরা আরেকটি এক্সাম্পল দেই, আরেকটি এক্সাম্পল দিলে মনে হয় আমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, নাকি কি বলো তোমরা, কি আর একটা এক্সাম্পল দিবে এটার জন্য? তোমরা কমেন্ট রেসপন্স করি, হ্যাঁ। যারা লাইভ ক্লাসে তারা তো বুঝতে পারতেছো, এবং যারা পরবর্তী লাইভ ক্লাসে দেখবে তারা ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া পিডিএফ ফাইল তো আমাদের আছে, আমাদের পিডিএফ ফাইলগুলো কেমন হয় তুমি তো কিছু বলো না। আমরা আরেকটা এক্সাম্পল লিখি, the team is divided to take their একটু এখানে খেয়াল করে দেখো, এই যে টিমটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, টিমটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, এবং সরি একটু ভুল হয়েছে, এখানে কি হবে, আস হবে, কারণ তারা একসাথে কাজ করে না। এখানে সরি, এখানে কি হবে, এখানে হবে, আমার মার্কার গুলো আমার কি হইলো আজকে,
খুব ডিস্টার্ব করতেছে, এখানে কি হবে আর হবে। ওকে, খেয়াল করে দেখো এই যে এখানে ডিভাইডেড দ্বারা কি করছে যে দলগুলো তাদের আলাদা আলাদা সিদ্ধান্ত নিবে। এখানে খেয়াল করে দেখো ডে স্টুডেন্ট দ্য টিম আর ডিভাইডেড টু টেক দেয়ার ডিসিশন, তার মানে দলগুলো তাদের আলাদা আলাদা সিদ্ধান্ত নিবে। তার মানে খেয়াল করে দেখো এই যে টিম কি একটা কালেকটিভ নাউন, তাহলে এই টিম হচ্ছে কালেকটিভ নাউন কোনগুলো, হ্যাঁ সেগুলো তোমরা একটু বেসিক গ্রামার বই থেকে দেখে নিও। তো এই টিম কালেকটিভ নাউন গুলো কি করছে, একসাথে কাজ করতেছে না, কালেকটিভ নাউন গুলো কি একসাথে কাজ করছে, অর্থাৎ যে দলের মধ্যে কি করতেছে, এখানে একটা দলের মধ্যে 10 জন আছে, মানে 10 জন খেলোয়াড় আছে। সাপোজ ধরুন বাংলাদেশ যে জাতীয় ধরনের যে আমাদের ক্রিকেট টিম আছে, হ্যাঁ ন্যাশনাল ক্রিকেট টিমে 10 জন প্লেয়ার, তারা আলাদা আলাদা ডিসিশন নেবে, অর্থাৎ তারা আলাদা আলাদা কাজ করতেছে, তখন সেটা কি প্লুরাল, তখন পরবর্তী যে বার্বটা হবে এরকম, যদি আলাদা আলাদা কাজ করে তখন বার্বটা কি হয়ে যাবে, এই যে এখানে প্লুরাল বার্ব হয়ে গেছে, এবং এদের প্রোনাউনটা কি হয়ে যাবে দেয়ার হবে। তার মানে দেয়ার, দেয়ার্স, হ্যাঁ দেয়ার্স, হ্যাঁ দেম, হ্যাঁ এরকম হবে দে দেম। ওকে, তাহলে কালেকটিভ নাউন যখন আলাদা, এখানে কি এটা হচ্ছে কালেকটিভ নাউন সিএন, আর এখানে কি প্রকাশ করতেছে আলাদা আলাদা সিদ্ধান্ত নিবে আর কি। তার মানে কালেকটিভ নাউনের অন্তর্গত এখানে ব্যক্তিগুলো কি করতেছে, তারা আলাদা আলাদা কাজ করতেছে, তার মানে একসাথে না হয়ে ভিন্ন মত প্রকাশ করতেছে। এরকম বুঝালে কিন্তু কি হবে, পরবর্তী বার্বটা কি প্লুরাল হবে। এখানে কিন্তু আর বার্বটা আমার কি আছে, প্লুরাল আছে, এবং এর যে প্রোনাউনগুলো হবে, এই টিম যে কালেকটিভ নাউনের প্রোনাউনটা হবে, সেই প্রোনাউনটা কি হবে, অবশ্যই হয় দে হবে, না হয় দেম হবে, না হয় দেয়ার্স হবে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। পেছানোর দরকার নাই, জাস্ট এভাবে মনে রাখো যে কালেকটিভ নাউনের অন্তর্গত ব্যক্তি বস্তু বা প্রাণীগুলো, যখন একসাথে মিলামিশা থাকবে তখন কি হবে, এর প্রোনাউনটা হবে, মানে এই কালেকটিভ নাউনের প্রোনাউনগুলো হবে ইট অথবা ইটস, এবং বার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। আর এই কালেকটিভ নাউন যখন একসাথে না মিশা ভিন্নমত প্রকাশ করবে, আলাদা আলাদা কাজ করবে, তখন বার্বটা হয়ে যাবে কি প্লুরাল, এবং এদের প্রোনাউনটা হবে কি দে, দেম, দেয়ার, দেয়ার্স, এগুলো হবে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। এরপর যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবে না। আমরা তারপরে অ্যানাদার নিয়মে চলে যাব। আমরা দেন পরবর্তী নিয়মে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করলে কিন্তু আমরা এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন তোমাদের কাছে এগুলা, এখন যে বিষয়গুলো পড়া দিচ্ছে এগুলো তোমাদের কাছে যে হয়তো পারে অবাস্তব কাহিনী গল্প মনে হলো, কিন্তু যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো তখন এই বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু পানি খেয়ে নিই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে নাও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে নাও, আর আমি একটু পানি খেয়ে নিই। ওকে, ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন একটু রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। কি রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন সব সময় তার অ্যান্টিসিডেন্ট এর পাশেই বসে। কিরকম করে পাশে বসে একটু আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দ্য ম্যান হু played well is a good player. Who played well is a good player. এগুলো আমরা অতিরিক্ত এগুলো না লিখতে সমস্যা নাই, কিন্তু বোঝার সুবিধা লিখতে হবে। খেয়াল করে দেখো, এই যে এই হো হচ্ছে কি আমার রিলেটিভ প্রোনাউন, এবং দি ম্যান হচ্ছে আমার কি তার অ্যান্টিসিডেন্ট। এইটুকু নাম হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট।
হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এই দেখো এই রিলেটিভ প্রনাউনগুলো কিন্তু তার কি হচ্ছে, তার অ্যান্টিসিডেন্টের পাশাপাশি বসছে। তাহলে সেন্টেন্সের রিলেটিভ প্রনাউনগুলো সবসময় তার অ্যান্টিসিডেন্টের পাশাপাশি বসছে। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে যে আর কি, ধরে নাও অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে যেই রিলেটিভ প্রনাউন যার পরিবর্তে বসে, সেটি হচ্ছে রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট ধরে নিতে পারো যে যদি তুমি ছেলে হও তাহলে তুমি তোমার ওয়াইফের সাথে সবসময় করবা, কারণ তুমি হচ্ছে তোমার ওয়াইফের অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, আর তুমি যদি তুমি হাজব্যান্ড হও মানে ছেলে হও তাহলে তুমি সবসময় তোমার ওয়াইফের সাথে করবা, আর যদি তুমি মেয়ে হও তাহলে সবসময় তোমার হাজবেন্ডের সাথে সাথে থাকবা, পাশাপাশি থাকবা। তাহলে একজন আরেকজনের কি অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে দি ম্যান, তাহলে দি ম্যান খেয়াল করে দেখো, দি ম্যান লুকটি হো প্লেড ওয়েল, যে ভালো খেলেছিল, ইজ এ গুড প্লেয়ার, সে একজন ভালো খেলোয়াড়। তাহলে এই দি ম্যান দ্বারা কাকে নির্দেশ করতেছে, দি ম্যান দ্বারা কি হো কে নির্দেশ করছে, বা হো দ্বারা কি দি ম্যান কে নির্দেশ করতেছে। হো দ্বারা কিন্তু দি ম্যান কে নির্দেশ করতেছে, অর্থাৎ হো দ্বারা দি ম্যান কে নির্দেশ করছে, আবার দি ম্যান কে হো দ্বারা নির্দেশ করতেছে। যেহেতু একজন আরেকজনকে নির্দেশ করতেছে, একজন আরেকজন ছাড়া চলতে পারবে না। ওই যে বাংলা ছবির নায়িকার মতো, শাবনূর আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, তাহলে কি আমি তোমার পাশাপাশি থাকবো, আমি তোমার পাশাপাশি থাকার চেষ্টা করবো। এই জন্য রিলেটিভ প্রনাউনগুলো সবসময় তার অ্যান্টিসিডেন্টের পাশাপাশি থাকবে। কি থাকবে? এই যেগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা বাক্যের মূল সাবজেক্ট, বা বাক্যের মূল সাবজেক্ট। আরো ক্লিয়ার করে দাও, তার রিলেটিভ প্রনাউনগুলো সবসময় বাক্যের মূল সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্টের পাশাপাশি থাকবে। ওকে, আশা করি ক্লিয়ার কিনা? কমেন্ট বক্সে অবশ্যই একটু কমেন্ট করে জানাও। যদি ক্লিয়ার হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু ছোট, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু খুবই ছোট, তাই না? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নিয়মটা খুব ছোট। ও ভাইয়া লিখা ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, লিখা ভালো বোঝা যাচ্ছে না, কারণ লিখা ভালো বোঝা যাচ্ছে না হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, আমার হচ্ছে কয়টা মার্কার, এখানে মার্কার হচ্ছে 5টা, এখানে 5টার মধ্যে আমি 5টার মধ্যে 3টাতে হচ্ছে, এই 3টাতে আমি গত পরশুদিন কালি তুলছি, এই 3টাতে গত পরশুদিন কালি তুলছি, আর এটা নতুন কিনে নিয়ে আসছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার আগের, হ্যাঁ মানে কালার মার্কার আর কি। এখন ডিস্টার্ব করতেছে, মানে খুবই ডিস্টার্ব করতেছে, আই এম রিয়েলি সরি ডিয়ার স্টুডেন্ট। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি এই বিষয়ে সতর্ক থাকবো, তাহলে আমরা একটু পরবর্তী রুল 9টা তোমাদের দেখাই। রুল 9টা হচ্ছে যে একটু বোঝার চেষ্টা করি। রিলেটিভ প্রনাউন এর পূর্বে যে অ্যান্টিসিডেন্ট বা সাবজেক্ট থাকে সেটি অনুযায়ী কি বসবে? পরবর্তী বার বসবে। তার মানে কাহিনী হচ্ছে যে রিলেটিভ প্রনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী পরবর্তী বার বসবে। বিষয়টা কিরকম দাঁড়ালো, আমরা একটু পরবর্তী বার বসবে এক্সাম্পল দিয়ে যদি বিষয়টা একটু ক্লিয়ার করি। আমার মার্কে খুব ডিস্টার্ব করতে, সরি। হ্যাঁ, খেয়াল করে দেখো, এটার নাম হচ্ছে রিলেটিভ প্রনাউন, এটার নাম হচ্ছে কি রিলেটিভ প্রনাউন, আর এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে আমার পরবর্তী কি সাবজেক্ট, এটা হচ্ছে কি আমার সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট। এটা হচ্ছে কি সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা বলছি যে রিলেটিভ প্রনাউনের পূর্বে, তার মানে এই যে রিলেটিভ প্রনাউনের পূর্বে যে সাবজেক্ট আছে
সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু পরবর্তী ভার্ব বসবে, সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব বসবে। তার মানে এইখানে যে আর ভার্বটা হইছে, এই আর ভার্বটা কিন্তু হো অনুসারে হইছে না, আর ভার্বটা কিন্তু এখানে হো অনুযায়ী হইছে না। এই ভার্বটা কি অনুযায়ী হইছে, এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট আছে না, এই পূর্বে সাবজেক্ট অনুযায়ী হইছে। তার মানে সেন্টেন্সে যে রিলেটিভ প্রোনাউনগুলো থাকবে, এই সকল ওই সকল রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব বসবে। আমরা যদি আরেকটা एग्जांपल লিখি, লিখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা কি ক্লিয়ার? রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকবে, বাংলা কবির নায়িকা, বাংলা কবির নায়িকা মানে তোমার কথা আমি বুঝতে পারছি না, বাংলা কবির নায়িকা এই কথাটা আমি বুঝতে পারি নাই। ওকে, এই एग्जांपल বুঝতে পারছো কিনা যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট আছে, এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট অনুযায়ী কি পরবর্তী ভার্বটা বসে। তার মানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট আছে ইউ, আর এই ইউ অনুযায়ী পরবর্তী ভার্বটা বসে। আমরা আরেকটা एग्जांपल যদি দেই, আমরা আরেকটা एग्जांपल দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। একটু এখানে খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্ট, এই যে এখানে হোটা হচ্ছে কি আমার রিলেটিভ প্রোনাউন, আর এমটা হচ্ছে এখানে ভার্ব, এবং এখানে আই হচ্ছে কি, এখানে আইটা হচ্ছে কি আমার সাবজেক্ট, আইটা হচ্ছে কি সাবজেক্ট বা এন্টি এন্টিসিডেন্ট। তাহলে খেয়াল করে দেখো, আমরা বলছি যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট বা এন্টিসিডেন্ট থাকে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট থাকে, তাহলে সেই সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্ব বসে। তাহলে এইখানে রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট পূর্বে কি আছে, এই যে হো রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি সাবজেক্ট আছে আই, এখানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট কি আছে আই। তাহলে পরবর্তী ভার্বটা কি হবে, অবশ্যই এখানে এম হওয়ার কথা, কারণ আই এর সবসময় কি বসে এম বসে। তাহলে এখানেও ক্লিয়ার হলাম যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট থাকবে, এই যে এখানে সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট আছে আই, সেই সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্ব বসবে। এখানে পরবর্তী ভার্ব কি বসছে, এম বসছে, এখানে কি বসছে, এম বসছে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। আমরা নেক্সট নিয়মে বা নেক্সট রুল তোমাদেরকে এখন দেখাবো। আর আমাদের মোটামুটি রুল শেষ, মোটামুটি এই কয়েকটা রুল ছিল। এখন যে রুলগুলো আছে সেগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ না। তার মানে এই পর্যন্ত যে আমরা প্রায় 9টার মতো রুল তোমাদের দেখাইলাম, এই 9টা রুল তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমি প্রায় 10 থেকে 11টা রুলই মাত্র পড়াই 15 উপরে, কারণ 15 উপর 10 থেকে 11টা রুল পড়াইলে এর বাইরে প্রশ্ন আসে না, এখান থেকে 90% প্রশ্ন আসে। এছাড়াও আমাদের এর উপরে এই যে নিয়মগুলো আলোচনা করলাম, এছাড়াও এর বাইরেও আমাদের প্রায় 4 থেকে 5টা, এর বাইরেও 4 থেকে 5টা রুল আমাদের কি অতিরিক্ত দেওয়া আছে পিডিএফ ফাইলগুলোতে। এরকম করে পিডিএফ ফাইলগুলো আমি তৈরি করছি এবং প্রায় 20টার মতো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে সলভ করছি। অর্থাৎ তুমি যে নিয়মগুলো পড়লা, তুমি যাই পড়লা না কারণ আমাদের ক্লাসে যা দেখলা এবং আমাদের পিডিএফ এ যা পড়লা নিয়মগুলা, এই সেই নিয়ম অনুযায়ী বা ক্লাস অনুযায়ী তুমি প্র্যাকটিস করতে পারতেছো কিনা, অ্যাকচুয়াল মানে তুমি শিখতেছো, টাকা দিয়ে ভর্তি হয়েছো, তুমি শিখতেছো কিনা তুমি জানতে পারো, তোকে আইডেন্টিফাই করতে পারে। এটা কিন্তু আমরা কি করছি, এটা কিন্তু তোমাদের কি আমরা এই জন্য পিডিএফ ফাইলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের অ্যাড করে দিচ্ছি, যাতে তোমরা আসলে প্র্যাকটিস করতে পারো বা বুঝতে পারো যে যা পড়াইছি বা যা পড়লাম এটার মাধ্যমে আমি কিছু করতে পারছি, আমাদের কি অর্জিত যে জ্ঞানটা আছে এখান থেকে নিয়ম থেকে যে অর্জিত জ্ঞানটা সেটা আমি ইনপুট করতে পারলাম কিনা। এই জন্য আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমাদের পিডিএফ ফাইল শেষে দিয়ে রেখে অবশ্যই পিডিএফ ফাইলগুলো কালেক্ট করবে এবং ধারাবাহিকভাবে তোমার সামনে এগিয়ে যাবে। তোমাদের অনেক অনেক শুভকামনা। আমরা আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম বা রুল তোমাদের মাঝে এখন আমরা হাজির করব স্টুডেন্ট। খেয়াল করে দেখো, এগুলো তোমরা কি চিনো নাকি, যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এইগুলাকে বলা হয় বি ভার্ব, এগুলাকে বলা হয় কি বি ভার্ব। ওকে, বি ভার্ব আবার কয়েকটা প্রকার আছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব। হ্যাঁ,
বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ ভার্ব মানে কি হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ভার্ব মানে কি ডু ডাস ডিড। এগুলো একটু প্রকারভেদ, এগুলো আমরা আলোচনা করবো না। এগুলো তোমরা যদি প্রবলেম হয় তাহলে একটু বেসিকটা দেখে নিও বা পার্সোনালি আমাকে ইনবক্স করিও, আমি তোমাকে ক্লিয়ার করে নিব। তাহলে আবার তো মনে রাখো যে বি ভার্ব হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের এই বি ভার্বগুলো এই বি ভার্বগুলোর কমপ্লিমেন্ট, এগুলোর কমপ্লিমেন্ট হিসাবে কোনো প্রোনাউন বসলে সেটি সাবজেক্টিভ ফর্মে হবে, সাবজেক্টিভ ফর্মে বসবে। মোট কথা হলো এই বি ভার্ব গুলার পরে যদি কোনো প্রোনাউন বসে, বি ভার্ব এর পরে প্রোনাউন বসলে সেটি সাবজেক্টিভ ফর্মে বসবে। কোন ফর্মে বসবে? সাবজেক্টিভ ফর্মে বসিবে। কিরকম বসিবে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। কিরকম বসবে। যখন আমরা একটা এক্সাম্পল লিখছি যে হেয়ার ইজ শি, আর একটা এক্সাম্পল আমরা লিখতে পারি যে it is he who did this। খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্ট, এই সেন্টেন্স গুলো একটু খেয়াল করে দেখো। এখানে কিন্তু কি আছে, এই যে ইজ, এখানে একটা ইজ ভার্ব আছে, এখানে কিন্তু একটা ইজ ভার্ব আছে, এই যে এখানে একটা ইজ ভার্ব আছে, এখানে একটা কি আছে, এখানে একটা ইজ ভার্ব আছে। তাহলে এই ইজ ভার্বের পরে যে এই যে শি প্রোনাউন আসছে, এখানে হি প্রোনাউন আসছে, এগুলো সাবজেক্টিভ ফর্ম। এগুলো হচ্ছে কি আমার সেন্টেন্স, এগুলো কি ফর্ম হিসেবে বের হইছে, এগুলো কিন্তু সেন্টেন্সের সাবজেক্টিভ ফর্ম হিসেবে বের হইছে। এই হিটাও কিন্তু সেন্টেন্সে কি ফর্ম হিসেবে বের হইছে, সাবজেক্টিভ ফর্ম হিসেবে বের হইছে। তার মানে যখন সেন্টেন্সে যখন এম ইজ আর ওয়াজ ওয়ার এই পাঁচটা টু বি ভার্ব দেখবা, এবং এই পাঁচটা টু বি ভার্ব পরে যখন কোনো সেন্টেন্সে তুমি কোনো মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এই পাঁচটা টু বি ভার্বের পরে যখন তুমি সেন্টেন্সে একটা প্রনাউন ইউজ করবা, ওই প্রনাউনকে সাবজেক্টিভ ফর্মে ইউজ করতে হবে। সাবজেক্টিভ ফর্ম কি, অবজেক্টিভ ফর্ম কি, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রনাউন কি, এগুলো যারা না বুঝো বা বুঝো নাই তারা পরবর্তী ক্লাসটা দেখবে, মানে প্রনাউনের 1 নম্বর ক্লাস দেখবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। এসআর পিডিএফ ফাইল দেখো তোমরা, ক্লিয়ার হয়ে যাবে, কোনো কঠিন বিষয় না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে এম ইজ আর ওয়াজ আর এগুলা পরবর্তী কোনো ভার্ব আসলে সেই ভার্বগুলা কি, সেই প্রনাউনগুলো হলে এরপরে তো কোনো প্রনাউন আসলে সেই প্রনাউনগুলো কি আমার সেন্টেন্সে সাবজেক্টিভ ফর্ম হিসেবে ইউজ করা হবে। ওকে, আর এই যে নিয়মগুলো আমরা আলোচনা করলাম, 15 পর আজকে যে নিয়মগুলো আমরা আলোকপাত করলাম, এর বাইরে আমাদের খুব বেশি নিয়ম নাই। যে নিয়মগুলো আছে আমরা পিডিএফ ফাইলে সংযুক্ত করে দিই, সেগুলো তো সেখান থেকে তোমরা দেখে নিও, আশা করি একদম ক্লিয়ার হবে। সেগুলো আমরা এখানে লাইভ ক্লাসে আলোচনা করার মতো নিয়ম সেগুলো না, কারণ আমাদের লাইভ ক্লাসটা মোস্ট ভ্যালুয়েবল টাইম, কারণ আমাদের লং টাইম ক্লাস হয়। সেই লং টাইম ক্লাস আমরা দীর্ঘ সময়ের গুরুত্বপূর্ণ নিয়মগুলো আলোচনা, যেহেতু আমাদের শর্ট কোর্স, তো এই নিয়মগুলো আলোচনা করে যারা প্রথম ক্লাস করে নাই তারা সেকেন্ড ক্লাস করবে, ফার্স্ট ক্লাস করবে, যারা ফার্স্ট ক্লাস করছো সেকেন্ড ক্লাস করবে তারা সেকেন্ড ক্লাস করবা। করার পরে ক্লাসগুলোর সাথে পিডিএফ এর নিয়মগুলো দেখবা, দেখার পরে তুমি পিডিএফ কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা। পিডিএফ কোশ্চেন প্র্যাকটিস করার পরে তুমি প্রিভিয়াস ইয়ার আদার্স ইউনিভার্সিটি কোশ্চেন প্র্যাকটিস করবে, বিসিএস কোশ্চেন, জব সলিউশন, ব্যাংক, মানে যে কোনো প্রশ্ন তুমি সলভ করবে 15 পরে, ইনশাআল্লাহ আশা করি তোমাদের সমস্যা হবে না। যদি সমস্যা হয় স্বাভাবিকভাবে বা ধারাবাহিকভাবে যেভাবে সবাই প্রশ্ন করতেছে, উত্তর জানতেছে আমার কাছে, তোমরা প্রশ্ন করার উত্তর জানার চেষ্টা করবা। তো এছাড়াও তোমরা রাইটিং মুখস্থ পার্ট যেটা আছে আমাদের মেমোরাইজিং পার্টটা ধারাবাহিকভাবে পাশাপাশি পড়ে যাও। দেন আমাদের ফার্স্ট ফেয়ার ক্লাস সামনে আসতেছে, আগামীকাল থেকে স্বপ্নবাবু ক্লাস দেবে, এবং এখন আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি, আপলোড দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে বাকি কাজটা কমপ্লিট করিও।
তো ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো করো, পরীক্ষা দাও, নিয়মিত ক্লাস করো, নিয়মিত পরীক্ষা দাও। নিয়মিত ক্লাস করো, নিয়মিত পরীক্ষা দাও, নিয়মিত পিডিএফ ফাইলগুলো সংরক্ষণ করো, নিয়মিত প্র্যাকটিস করো। সব কিছুর কম্বিনেশনই কি তুমি একটা ভালো রেজাল্ট করতে, ভালো একটা বার্ষিক চান্স পাবে। এতে ভালো একটা বিষয়, ভালো একটা বার্ষিক চান্স পাওয়ার জন্য আমাদের সাথে সংযুক্ত থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ নীলাশা, বাই বাই।